আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখব ম্যাথমেটিক্স 1-এর অধ্যায় 8-এর নতুন একটি ম্যাথ প্রবলেম। আমরা অলরেডি এই অধ্যায়টির অনেকগুলো ম্যাথ প্রবলেম সলভ করে তোমাদেরকে দেখিয়েছি। এখন আমরা চেষ্টা করব হক প্রকাশনী থেকে অধ্যায় 8-এর অনুশীলনের 19 নম্বর কোশ্চেনটি সলভ করার জন্য। দেখো, এখানে বলা হচ্ছে 1 + x ইনভার্স হাফ এর বিস্তৃতিতে সাধারণ পদটি নির্ণয় করো। এখানে আমার একটি দ্বিপদী রাশি দেওয়া আছে এবং এর পাওয়ার দেওয়া আছে -1/2। এর বিস্তৃতিতে আমাকে সাধারণ পদটি নির্ণয় করতে হবে, যেটি আমার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে 2007 সাল এবং 2008 সালে এসেছে। ওকে, তো আমরা জানি যে একটি দ্বিপদী রাশির n এর মান অর্থাৎ পাওয়ার বা ঘাত যদি নেগেটিভ হয় অথবা ভগ্নাংশ হয়, সেক্ষেত্রে দ্বিপদী রাশিটিকে বিস্তৃত করার সূত্র হচ্ছে এটা আমরা অনেকবার ব্যবহার করছি। তো এই সূত্রের মধ্যে এখানে আমার আছে ফ্যাক্টোরিয়াল 0 মানে ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 0, এখানে ফ্যাক্টোরিয়াল 1, এখানে ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3। এভাবে দেখো, এখানে এসে কিন্তু আমার নির্দিষ্ট কোনো সংখ্যা ভাগ আকারে নেই, আমরা ধরে নিয়েছি এভাবে চলতে থাকবে ফ্যাক্টোরিয়াল r পর্যন্ত এবং এরপরে আবার ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে। তো আমরা জানি এই যে সূত্রটা, এই সূত্রের মধ্যে থেকে এইটাকে বলা হয় হচ্ছে এই রাশিটার সাধারণ পদ, অর্থাৎ আমরা এই রাশিটা থেকে যে কোনো পদ নির্ণয় করতে পারি। যদি চাই প্রথম পদ নির্ণয় করতে জাস্ট তখন আমার হবে r এর মান 1, যদি চাই দ্বিতীয় পদ নির্ণয় করতে r এর মান 2। এভাবে আমরা এই পদটা থেকে যে কোনো পদ নির্ণয় করতে পারি, এই জন্য আমরা এই পদটাকে বলি সাধারণ পদ, অর্থাৎ এটা হচ্ছে আমার যে কোনো একটি রাশি থেকে সাধারণ পদ নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে আমাকে বলা হচ্ছে এই রাশিটির বিস্তৃতিতে সাধারণ পদটি নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে আমরা জানি কি, আমরা জানি সাধারণ পদ সমান সূত্রটি জাস্ট লিখে ফেলবো n × n-1 × n-2 এভাবে চলতে থাকবে কখন পর্যন্ত n-r+1 ডিভাইডেড বাই ফ্যাক্টর r, আর এখানে ইনটু আকারে থাকবে x⁴r। ওকে, দেখো এটা কিন্তু এই বিস্তৃতি থেকে যে সাধারণ পদটা নির্ণয় করি, এটা কিন্তু এই সূত্রটির জন্য, এই ফর্মুলার জন্য। কিন্তু এখানে দেখো এই রাশিটির জন্য, এখানে দেখো রাশিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। 1 + x ঠিক আছে, কিন্তু এর পাওয়ার এখানে ছিল n, কিন্তু এখানে সে পাওয়ার কত হয়ে গেছে, এখানে সে কিন্তু পাওয়ার হয়ে গেছে -1/2। তার মানে এখানে n এর যে মানগুলো আছে, n এর মানগুলো সব পরিবর্তন করে কত হবে, n এর মান হবে কিন্তু -1/2। ঠিক আছে, ওকে, তাহলে এখন যদি আমরা n এর মানটি বসিয়ে দিই, আর বাকিগুলো কিন্তু সেম আছে, r এর মান এবং x এর মানের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, আমরা যদি n × n-1 × n-2 এরপরে কিছু লিখতে চাইতাম, তাহলে কি লিখতাম জানো, n-3 লিখতাম, কিন্তু এটাও কিন্তু আমরা লিখতে পারি যদি আমরা চাই। এরপরে আমরা আরও দু একটি অংশ লিখবো জাস্ট অঙ্কে একটু ভালো করে বোঝানোর জন্য। তাহলে কি লিখতাম, n-3 লিখতাম। এরপর যদি আরও লিখতাম n-4, n-5, এভাবে কিন্তু চলতে থাকতো, এত পর্যন্ত এসে মানে এত পর্যন্ত চলতে থাকবে। ওকে, তাহলে আমাদের মানের পরিবর্তন হয়েছে কার, জাস্ট n এর মান। তাহলে আমরা n এর মান কত পেয়েছি এখানে, -1/2। তাহলে n এর মান পরিবর্তে আমরা বসাতে পারি কত, -1/2। ওকে, -1/2। সিমিলারলি ভিতরেও n এর মান দিলাম -1/2, দেন ছিল -1 -1, n এর মান হচ্ছে -1/2, দেন -2 -2। ওকে, দেন n এর মান হচ্ছে -1/2, দেন হচ্ছে কত, -3। তাহলে বসিয়ে দিলাম কত, -3। দেন এভাবে চলতে থাকবে, n এর মান কত, -1/2, r এর মান আমরা জানি না, তাহলে লিখলাম r+1। ওকে, দেন এখানে আছে x⁴r, আর নিচে আমার রয়েছে কি, ফ্যাক্টোরিয়াল r। ওকে, এখন আমার কাজ জাস্ট এটাকে ক্যালকুলেশন করা। ঠিক আছে, আমাদের যেটা মান বের করতে বলেছিল, মান কিন্তু আমাদের বের করা হয়ে গেছে। আমাকে বলা হয়েছিল যে এই রাশিটির বিস্তৃতি থেকে সাধারণ পদটি নির্ণয় করো, এটাই কিন্তু আমার সাধারণ পদ। জাস্ট একে অ্যান্সার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আমরা একে জাস্ট এখন ক্যালকুলেশন করব। ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন করি। আচ্ছা দেখো, এখানে যতগুলো পদ আছে প্রতিটা পদের সঙ্গে কিন্তু আমার মাইনাস আছে। তার মানে আমি কিন্তু প্রতিটা থেকে মাইনাস কমন নিতে পারি। দেখো, -1/2 রাখলাম, দেন এখান থেকে আমি যদি মাইনাস কমন নিই, এই দুইটা থেকে যদি মাইনাস কমন দিলাম, তাহলে এখানে থাকবে কি 1/2, আর এখানে হবে কি +1। ওকে, দেন যদি এখান থেকে মাইনাস কমন নিই, এই রাশিটা থেকে, এই পদটা থেকে, মানে এই রাশিটা থেকে যদি মাইনাস কমন নিই, তাহলে থাকবে কি 1/2 +2। সিমিলারলি যদি এখান থেকে মাইনাস কমন নিই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি যেহেতু আমাদের এখানে মাইনাস কমন নিতে হচ্ছে। ওকে, যদি মাইনাস কমন এখানে থাকবে 1/2 + 3। 3 এভাবে চলতে থাকবে।
দেন সিমিলারলি যদি আমরা এখান থেকে মাইনাস কমন নিই তাহলে এখানে আমার থাকবে হাফ প্লাস আর মাইনাস ওয়ান। এখানে আমার রয়েছে এক্স টু দি পাওয়ার আর, আর নিচে আমার রয়েছে ফ্যাক্টোরিয়াল আর। আচ্ছা, এখন দেখো প্রতিটা পদের আগে মাইনাস আছে, কিন্তু এখানে কতগুলো পদ আছে তাকে তোমরা জানো? দেখো এখান থেকে আমরা বুঝতে পারবো যেখানে কতগুলো পদ আছে। যদি এটা এখানে দেখো এই দুটো থেকে একটা ধারণা পাওয়া যাবে না, এই দুটো থেকে ধারণা পাওয়া যাবে। দেখো যখন নিচে আছে ফ্যাক্টোরিয়াল 2, তখন এটা কত সংখ্যকবার গুণ হয়েছে দেখো তো, একবার দুইবার গুণ হয়েছে। যখন ফ্যাক্টোরিয়াল 3 আছে ভাগ আকারে, তখন কতবার গুণ হয়েছে? একবার, দুইবার, তিনবার গুণ হয়েছে। সিমিলারলি যেহেতু নিচে আমার ফ্যাক্টোরিয়াল আর আছে, তার মানে এখানে কতগুলো পদ গুণ হয়েছে বলো তো? অবশ্যই 8 সংখ্যক পদ গুণ হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে নিচে ফ্যাক্টোরিয়াল ভাগ যত আকারে আছে ততগুলো পদই গুণ হয়েছে। তার মানে এখানে মাইনাস কতবার আছে বলো তো? অবশ্যই 8 সংখ্যক বার আছে। মাইনাস কতবার আছে? 8 সংখ্যক বার আছে। এই জন্য যদি আমি মাইনাসকে কমন নিই, তার মানে কতগুলো মাইনাস গুণ হবে বলো তো? একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, এভাবে 8 সংখ্যক মাইনাস পর্যায়ক্রমে গুণ হবে। তার মানে আমরা লিখতে পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার আর। এই পদটা যদি আমরা কমন নিই, সব জায়গা থেকে যদি আমরা মাইনাস মাইনাস কমন নিই, তো মাইনাস 8 সংখ্যক বার আছে, এই জন্য আমরা লিখতে পারি যে মাইনাস 1 টু দি পাওয়ার আর। আসলে এখানে মাইনাস জোড় সংখ্যক বার আছে নাকি বিজোড় সংখ্যক বার আছে এটা আমরা জানি না, এই জন্য আমাদের মাইনাস 1 টু দি পাওয়ার আর এটা লেখা লাগে। কিন্তু যদি আমরা জানতাম যে আর এর মান হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কিন্তু এটা আমরা লেখা লাগতো না, কারণ আমরা জানি মাইনাসকে জোড় সংখ্যক বার গুণ করলে মাইনাসটি পজিটিভ হয়ে যায়, কিন্তু মাইনাসকে বিজোড় সংখ্যক বার গুণ করলে মাইনাস কিন্তু মাইনাসে থাকে। যেহেতু আমরা এখানে আর এর মানটি জানি না, এই জন্য আমরা রেখে দিয়েছি যে মাইনাস 1 টু দি পাওয়ার আর, যেহেতু আমরা আর এর মান জানি না। কখন যদি আর এর মান জোড় হয় আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এটা তখন আমাদের দরকার হবে না, কারণ এটা তখন প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে আমি সব জায়গা থেকে মাইনাসগুলো বের করে নিয়ে আসলাম, মিলে থাকলো আমার মাইনাস 1 টু দি পাওয়ার আর। এখন বাকি যেটুকু আছে লাস্ট এটা আমরা লিখে ফেলতে পারি। তাহলে এখানে আমার রয়েছে হাফ ইন্টু, এখানে রয়েছে কত? হাফ প্লাস 1, এটা লিখতে পারি যে হাফ প্লাস 1। এখানে আমরা হাফ প্লাস 2 লিখতে পারি ইন্টু হাফ প্লাস 2। সিমিলারলি এখানে আমার রয়েছে হাফ প্লাস 3, এভাবে চলতে আছে। এখানে আমার রয়েছে হাফ প্লাস আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার আর, আর নিচে আমার রয়েছে কত? ফ্যাক্টোরিয়াল আর। এখন দেখো এই মাঝখানে যে অংশগুলো আছে, প্রতিটা দুইটা করে অংশ আছে, তো আমরা চাইলে কী করতে পারি? এগুলো যোগ করে একটা অংশে বা একটা ভগ্নাংশে পরিণত করতে পারি। সেই কাজটা এখন আমরা করব। আমার রয়েছে মাইনাস 1 টু দি পাওয়ার আর ইন্টু, যদি আমরা এই কাজটুকু এখন করি, এখানে রয়েছে হাফ, নো প্রবলেম, হাফ রাখলাম। হাফ এবং প্লাস 1 যদি গুণ করো, তোমরা কি করতে পারো? লসাগু করেও গুণ করতে পারো, অথবা সরাসরি ক্যালকুলেটর ইউজ করেও গুণ করতে পারো। এখানে কত হচ্ছে দেখো, হাফ এবং 1 যদি গুণ করি তাহলে হবে 3/2। এটা তোমরা গুণ করবা। আমি জাস্ট জায়গা স্বল্পতার জন্য তোমাদেরকে লসাগু করে গুণ করে দেখাচ্ছি না, আমরা বুঝে নিচ্ছি তোমরা সেটা পারো অবশ্যই। তাহলে এখানে আমার হবে কত? 5/2 ইন্টু, এখানে আমার হবে কত? দুটো যোগ করলে হবে 7/2 ইন্টু, এভাবে চলতে থাকবে। এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো তো? এটা একটু যেহেতু বড়, আমি লসাগু করে যোগ করে দেখাই দিই, দেন শর্ট করে ফেলবো। এখানে লসাগু হচ্ছে 2, তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে 1, 1 প্লাস 2r মাইনাস 2। তার মানে 1 থেকে -2 বাদ দিলে হবে -1। তার মানে আমরা লিখতে পারি কি? 2r - 1। দেখো -2 থেকে যদি 1 বাদ দাও তাহলে থাকবে হচ্ছে -1। তার মানে উপরে আমার হচ্ছে কত? 2r - 1, আর নিচে আমার আছে 2। আমি একবার লিখতে পারি, এটুকু আমি বাদ দিয়ে দুটো লাইন না করে একবার লিখে দিলাম যে 2r - 1/2। এখানে আমার গুণ আকারে ছিল কত? x টু দি পাওয়ার r। ওকে, এবং নিচে আমার রয়েছে কত? ফ্যাক্টোরিয়াল আর। আচ্ছা, আমাদের ক্যালকুলেশন কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? উপরেরটুকু মুছে দিতে পারি, তোমার জায়গা নেই আমাদের। আমরা কি করব? জাস্ট উপরেরটুকু মুছে দেব। আচ্ছা, আমরা যখন ক্যালকুলেশন করি, দেখো এখানে আমার রয়েছে কত? -1 টু দি পাওয়ার আর ইন্টু, আচ্ছা দেখো এখানে প্রতিটা ভগ্নাংশ নিচে কিন্তু 2 আছে। প্রতিটা ভগ্নাংশের হর কত? 2 2 2 2 2। এটা কত সংখ্যক বার আছে 2 জানো? অবশ্যই 8 সংখ্যক বার আছে, কারণ আমরা এর আগেও দেখেছিলাম যে
এখানে পদ আছে কতটি, আর সংখ্যক পদ আছে, এই জন্য আমরা যখন -1কে বের করেছিলাম তখন -1r লিখেছিলাম। সিমিলারলি যদি আমরা এখন 2কে বাইরে বের করে নিয়ে আসতে চাই, যে সবখান থেকে আমরা যদি 2 কমন নিতে চাই বা বলতে পারি হাফ কমন নিতে চাই, প্রতিখান থেকে যদি হাফ কমন নিতে চাই, তাহলে এখানে কত সংখ্যক বার 2 আছে, হাফ কত সংখ্যক বার আছে বা 2 কত সংখ্যক বার আছে নিচে, হাফ না মানে 2ই ধরি তোমাদের বুঝার সুবিধার্থে, যেখানে 2 কত সংখ্যক বার আছে, আর সংখ্যক বার আছে, অর্থাৎ এখানে কত সংখ্যক বার 2 গুণ আছে, আর সংখ্যক বার 2 গুণ আছে। তো আমরা জানি যদি 2কে 3 বার গুণ করি তাহলে কত হয়, 2 টু দি পাওয়ার 3 হয়। যদি 2কে আমরা 4 বার গুণ করি, 4 বার, তাহলে কত লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি। সিমিলারলি যেহেতু এখানে আর সংখ্যক বার 2 গুণ আছে, এই জন্য আমরা লিখতে পারি কি 2 টু দি পাওয়ার r, এবং এই 2 টু দি পাওয়ার r কি আকারে আছে, উপরে গুণ আকারে আছে নাকি নিচে ভাগ আকারে আছে, দেখো নিচে ভাগ আকারে আছে, তার মানে এই সংখ্যাটাকে আমরা কোথায় লিখতে পারি, নিচে লিখতে পারি। এই জন্য আমরা কী করলাম, উপরে জাস্ট উপরে সংখ্যাগুলো গুণ আকারে লিখে দিলাম যে 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু, এভাবে চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, 2r - 1 পর্যন্ত। আর নিচে যে r সংখ্যকবার 2 ছিল, এটা যদি আমরা গুণ করি একবার লিখতে পারি 2 টু দি পাওয়ার r, এবং এটা যদি ভাগ আকারে আছে আমরা নিচে লিখতে পারি চাইলে, এই জন্য আমি একবার লিখে দিলাম 2 টু দি পাওয়ার r। এর সঙ্গে গুণ হবে কি ফ্যাক্টোরিয়াল r, যেটা আগে থেকেই ছিল ফ্যাক্টোরিয়াল r। ওকে, এখন দেখো আমাদের আরেকটু ক্যালকুলেশন করতে হবে, -1 টু দি পাওয়ার r। আচ্ছা, এখানে দেখো 1 3 5 7 9 11 এইভাবে কিন্তু চলতে থাকবে, তার মানে মাঝখানে জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে বাদ পড়েছে, দেখো 2 নেই, 4 নেই, 6 নেই, মানে মাঝখানে জোড় সংখ্যাগুলো কিন্তু এখানে নেই। কিন্তু আমরা জানি যে, তোমরা কি এটা জানো যে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, আমরা জানি ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। ফ্যাক্টোরিয়াল 6 মানে কত, 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6। অর্থাৎ কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হলো এক থেকে ওই সংখ্যাটির গুণফল। তাহলে এখানে দেখো আমরা যদি চাই যে এখানে কোনো একটি সংখ্যার, এই পুরোটাকে কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বানাবো, আমরা কিন্তু চাইলেই পারি, কিন্তু এখানে একটি প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু পর্যায়ক্রমে সকল সংখ্যা নেই, এখানে আছে কি শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো। তো আমরা চাইলে কি করতে পারি, মাঝখানে যে জোড় সংখ্যাগুলো বাদ আছে আমরা চাইলেই উপরে এবং নিচে ওই জোড় সংখ্যাগুলো দ্বারা গুণ করতে পারি। তাহলে দেখো এখানে আমার ছিল 1 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু, এভাবে চলতেছিল 2r - 1 পর্যন্ত। এখন যেহেতু এখানে মাঝখানে জোড় সংখ্যাগুলো নেই, অর্থাৎ 2 নেই, 4 নেই, 6 নেই, এভাবে 2r - 1, এরপর সংখ্যা কত 2r, মানে 2r পর্যন্ত কিন্তু নেই। তো যেহেতু আমরা কি করলাম, এই জোড় সংখ্যাগুলো দ্বারা উপরে গুণ করে দিলাম, তাহলে অবশ্যই আমাকে নিচের সংখ্যার সঙ্গেও এই রাশিটা কি করতে হবে, গুণ করতে হবে, নাহলে আমার অঙ্কের সমতা বজায় থাকবে না। এই জন্য আমি কি করব, নিচে যে 2 টু দি পাওয়ার r ইন্টু ফ্যাক্টোরিয়াল r আছে, এর সঙ্গেও আমি এই সংখ্যাটা গুণ করে দেবো, এই রাশিটা গুণ করে দেবো, 2 ইন্টু 4 ইন্টু 6 ইন্টু 8 ইন্টু 10 ইন্টু, এইভাবে চলতে থাকবে 2r পর্যন্ত। ওকে, এখন দেখো তাহলে আমরা যদি একটু উপর সংখ্যা, যদি উপর রাশিটা যদি একটু সাজিয়ে লিখি, এটা -1 টু আর ছিল থাকলো, দেন তাহলে এখন কিন্তু উপর রাশিটাতে 1 থেকে 2r পর্যন্ত সবগুলো সংখ্যার গুণ আছে। দেখো এখানে বিজোড় সংখ্যাগুলোর গুণ আছে 2r - 1 পর্যন্ত, বাকি মাঝের সংখ্যাগুলো সব কিন্তু এখানে আছে, তার মানে এখন কিন্তু আমরা এভাবে লিখতে পারি, তো 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 6 ইন্টু 7, এভাবে চলতে থাকবে। দেখো প্রতিটি সংখ্যার গুণফল কিন্তু এখানে আছে, 1 এখানে আছে, 2 এখানে আছে, 3 এখানে আছে, 4 এখানে আছে, 5 এখানে, 6 এখানে, এখানে কিন্তু সবগুলো সংখ্যা আমার গুণাকারে আছে। এখানে আছে 2r - 1, আর এখানে আছে কত 2r, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমার সবগুলো সংখ্যাই চলে আসছে। সিমিলারলি নিচে দেখো এখানে আছে 2 টু দি পাওয়ার r ইন্টু ফ্যাক্টোরিয়াল r, এখানে যে সংখ্যাগুলো আছে এখানে কিন্তু সবগুলো সংখ্যা জোড় সংখ্যা। তার মানে দেখো যদি আমি ইনিশিয়ালি চাই সবগুলো জোড় সংখ্যা রাখতে পারি, আবার আমরা প্রথমে কি করতে পারি, দেখো যেহেতু সবগুলো জোড় সংখ্যা আছে শুধুমাত্র বিজোড় সংখ্যাগুলো নেই, এই জন্য এটাকে আমরা চাইলে কিন্তু কোনো ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করতে পারবো না, তখন অনেক বড় একটা রাশি আমাদের থেকে যাবে। এই জন্য এখানে আমরা কোনো একটা ফ্যাক্টোরিয়াল আকারে প্রকাশ করতে চাই, আমরা কি করতে পারি, এখান থেকে 2 কমন নিতে পারি, এই পুরো রাশি থেকে 2 কমন নিতে পারি। দেখো যদি এখান থেকে 2 কমন নিই কত থাকবে, 1 থাকবে, ইন্টু এখান থেকে 2 কমন নিলে 2 থাকবে, এখান থেকে 2 কমন নিলে 3 থাকবে, কারণ 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপরে কত 4 5 6, এভাবে পর্যায়ক্রমে কিন্তু আসতে থাকবে কতক্ষণ পর্যন্ত, r পর্যন্ত। এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত হবে 2 ইন্টু r, 2r, অর্থাৎ এখান থেকে যদি 2 কমন নেওয়া হয় তাহলে থাকবে কত r। ওকে,
এখন দেখো, তার মানে আমাদের মেন কাজ কিন্তু শেষ। এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করা, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এখানে 1 থেকে 2r পর্যন্ত সংখ্যাগুলো গুণ আছে, তার মানে এটার সঙ্গে আমরা কি লিখতে পারি? অবশ্যই ফ্যাক্টোরিয়াল 2r লিখতে পারি, কারণ আমরা জানি যখন ফ্যাক্টোরিয়াল 5 থাকে তখন 1 থেকে 5 পর্যন্ত সংখ্যার গুণ হয়, ফ্যাক্টোরিয়াল 6 থাকলে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যার গুণ হয়। একইভাবে যদি 1 থেকে 2r পর্যন্ত গুণ আকারে থাকে তাহলে সেটা বদলে কিন্তু আমরা ফ্যাক্টোরিয়াল 2r লিখতেই পারি। ওকে, যদি আমার ছিল 2 টু দি পাওয়ার r ইন্টু, এখানে আমার ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়াল r, রাখলাম ফ্যাক্টোরিয়াল r ইন্টু, এখানে ছিল আমার কত 2, রাখলাম 2, দেন আমি এক্সট্রিমলি সরি। দেখো এখানে সিমিলারলি শুধু 2 হবে না, 2 টু দি পাওয়ার r হবে। কারণ কি, দেখো এখানে কত সংখ্যা পরে আছে, আমরা কত সংখ্যা পরে কমন দিচ্ছি 2 কে। যদি এগুলো সব প্লাস আকারে থাকতো তাহলে আমরা 1/2 লিখতে পারতাম, কিন্তু এগুলো সব কি আকারে আছে? দেখো গুণ আকারে আছে, এই জন্য আমাকে এখানে দিতে হবে কি 2 টু দি পাওয়ার r, আগেরগুলোর মতোই। যেমন মাইনাস ছিল 8 সংখ্যক বার, এই জন্য আমরা দিয়েছিলাম -1 টু দি পাওয়ার r। দেন আমরা একটি কাজ করেছিলাম, কোথাও কাজ করেছিলাম মুছে দিয়েছি আমি। তো এখানেও সিমিলারলি দেখো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22 এভাবে 2r পর্যন্ত আছে। যেহেতু 2 2 করে 2r পর্যন্ত আছে, তার মানে এটা কত সংখ্যকবার আছে? নিশ্চয়ই 8 সংখ্যকবার আছে। যেহেতু যদি 1 থেকে 2r পর্যন্ত থাকতো তাহলে 2r সংখ্যকবার থাকতো, কিন্তু 2 থেকে 2r পর্যন্ত অর্থাৎ মাঝেরগুলো আছে, জোড় সংখ্যাগুলো আছে শুধুমাত্র। এই জন্য আমরা ধরে নিচ্ছি যে এই 2 এখানে কত সংখ্যকবার আছে? 8 সংখ্যকবার আছে। কারণ এটাকে আমরা লিখতে পারি 2, 4 এর বদলে আমরা লিখতে পারতাম 2 ইন্টু 2 ইন্টু 6 এর বদলে লিখতে পারতাম 2 ইন্টু 3, এভাবে 2r এর বদলে লিখতে পারতাম কি 2 ইন্টু r। তার মানে দেখো প্রতিটা সংখ্যার সঙ্গে কিন্তু 2 গুণ আকারে আছে। কতবার গুণ আকারে আছে? 8 সংখ্যকবার গুণ আকারে আছে, ঠিক আছে? এই জন্য আমরা একবারে কি করলাম 2 টু দি পাওয়ার r কে এখানে কমন দিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে এখানে আমার থাকবে কি 2 টু দি পাওয়ার r ইন্টু, এখন দেখো এখানে 1 থেকে r পর্যন্ত সংখ্যাগুলোর গুণফল, তার মানে আমরা লিখতেই পারি কি এটা ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল r। এখন আমাদের কাজ হবে জাস্ট এটাকে সাজিয়ে লেখা। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, ইকুয়াল টু এখানে হচ্ছে -1 টু দি পাওয়ার r, -1 টু দি পাওয়ার r ইন্টু, উপরে আমার রয়েছে ফ্যাক্টোরিয়াল 2r, রেখে দিলাম ফ্যাক্টোরিয়াল 2r। নিচে দেখো 2r কয়বার আছে? 2 বার আছে, অর্থাৎ 2r ইন্টু 2r। তাহলে আমরা লিখতে পারি কি 2r স্কোয়ার লিখতে পারি, যেহেতু 2 বার গুণ আছে। কারণ আমরা জানি কি 2 ইন্টু 2 মানে কত হয়? 2 স্কোয়ার লেখা যায় না? অবশ্যই লেখা যায়। একইভাবে 2r ইন্টু 2r হচ্ছে 2r স্কোয়ার, আর ফ্যাক্টোরিয়াল r ইন্টু ফ্যাক্টোরিয়াল r, অর্থাৎ আমরা লিখতে পারি কি ফ্যাক্টোরিয়াল r স্কোয়ার লিখতে পারি। এখানে আমরা চাইলে অ্যান্সার করে দিতে পারি, অথবা কেউ চাইলে বইয়ের অ্যান্সারের সঙ্গে যদি মিলাতে চাও তাহলে আরেকটু ক্যালকুলেশন করতে পারো, যে -1 টু দি পাওয়ার r ইন্টু, সরি এখানে আমার এর সঙ্গে কী ছিল? এর সঙ্গে কিন্তু x টু দি পাওয়ার r ছিল, এটা আমরা কিন্তু প্রথম থেকেই বাদ দিয়ে আসছি। এক্সট্রিমলি সরি, এখানে ছিল x টু দি পাওয়ার r, প্রতি ক্ষেত্রে x টু দি পাওয়ার r কিন্তু গুণ আকারে ছিল, ঠিক আছে? x টু দি পাওয়ার r, এখানে হচ্ছে x টু দি পাওয়ার r, এটা আমাদের জাস্ট বাদ পড়ে গেছিলো। ওকে, ঠিক আছে। তাহলে এখানে আমার x টু দি পাওয়ার r, তাহলে এখানে আমার রয়েছে ফ্যাক্টোরিয়াল 2r, আর নিচে দেখো 2r স্কোয়ার আছে, এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি না? 2 স্কোয়ার টু দি পাওয়ার r। জাস্ট এখন একে ভাঙছি, এটুকু না করলে কোনো প্রবলেম নেই তোমাদের, তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। ওকে, এখানে ছিল x টু দি পাওয়ার r, এটাকে জাস্ট আমি বইয়ের অ্যান্সার বানানোর জন্য এটুকু করছি, ঠিক আছে? ওকে, তো এখানে রয়েছে আমার ফ্যাক্টোরিয়াল 2r, এখানে নিচে আমার ছিল হচ্ছে ফ্যাক্টোরিয়াল r স্কোয়ার। এই যেটুকু আমি জাস্ট এখানে লিখবো, যে এখানে ছিল x টু দি পাওয়ার r, এটাকে আমি আলাদা করে লিখছি 2 স্কোয়ার টু দি পাওয়ার r। তাহলে আপনার কীভাবে লিখতে পারি এটাকে? -1 টু দি পাওয়ার r ইন্টু ফ্যাক্টোরিয়াল 2r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r স্কোয়ার ইন্টু, এখানে x টু দি পাওয়ার r আছে এবং 2 স্কোয়ারের পাওয়ারও কত আছে? r আছে, এই জন্য আমরা এভাবে লিখতে পারি যে x ডিভাইডেড বাই 2 কে স্কোয়ার করলে কত হয়? 4 হয়, এবং যেহেতু দুটোর উপরে পাওয়ার r আছে একবারে r লিখে দিলাম। এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা কী করেছি, আমি আরেকবার ওভারভিউ করে দিই। একটা রাশি দেওয়া ছিল, আমাকে বলা হয়েছিল এই রাশিটির সাধারণ পদটি নির্ণয় করো। তোমাকে যদি এখানে বলা হতো যে সাধারণ পদটি না r+1তম পদটি নির্ণয় করো, তারপরেও কিন্তু তুমি এই কাজটাই করতা। কারণ আমরা জানি এটা হচ্ছে 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ, 4 নম্বর পদ, এবং এটা হচ্ছে আমার r+1তম পদ। কারণ যত নম্বর পদ তার নিচে তার সাথে ফ্যাক্টোরিয়াল কি আছে? 1 কম আছে, এটা 3 নম্বর পদ, ফ্যাক্টোরিয়াল আছে 2, 4 নম্বর পদে আছে ফ্যাক্টোরিয়াল 3। একইভাবে যেহেতু এখানে ফ্যাক্টোরিয়াল r আছে, তার মানে এটা কিন্তু r+1তম পদ। তার মানে অনেক সময় তোমাদেরকে সাধারণ পদ না বলে r+1তম পদও বলতে পারে। যেমন তোমাদের বইয়ের উদাহরণ 22 নম্বর প্রবলেমটি সেম, ওখানে বলা হয়েছে r+1তম পদ, ওই প্রবলেমটি এবং এটা কিন্তু সেম প্রবলেম, ঠিক আছে? ওকে, তো যেহেতু আমাকে সাধারণ পদ নির্ণয় করতে বলেছিল, আমরা কি করলাম, জাস্ট এই ফর্মুলাটি নিয়ে এসে এখানে দেওয়া ছিল n এর মান হচ্ছে -1/2, আর কোথাও কোনো পরিবর্তন নেই।
তাই জাস্ট আমি এদের মান কী করেছিলাম, -1/2 বসিয়ে দিলাম, বসানোর পরে আমাদের যা ক্যালকুলেশন জাস্ট ক্যালকুলেশন করছি, দেন আমাদের অঙ্ক কিন্তু শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার যে কোনো প্রবলেমের সঙ্গে শেয়ার করবে, আর ভিডিওতে ছোট্ট করে একটু লাইক দিয়ে যাবে। আর তোমার যে কোনো প্রবলেম কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করতে পারো। আর এই অধ্যায়ে বাকি যে প্রবলেমগুলো আছে আমি পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করবো বাকি প্রবলেমগুলো সলভ করে তোমাদেরকে দেখানোর। এখন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।